মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঘ্রাণ, মার্কিন সেনাদের বড় পদক্ষেপ, ইরানের চোখ রাঙানি। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘন কুয়াশার মতো জমছে যুদ্ধের ছায়া। বাগদাদ ছেড়ে মার্কিন সেনারা পাড়ি জমাচ্ছে উত্তর ইরাকের কুর্দি নিয়ন্ত্রিত শহর এরবিলে। শত্রু ইরানের একেবারে দোরগোড়ায় নতুন ঘাঁটি গড়ার এই সিদ্ধান্তে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চলে। প্রশ্ন উঠছে, এ কি কেবল সেনা পুনর্বিন্যাস, নাকি আসছে নতুন এক ভয়ঙ্কর সংঘাত? বাগদাদ ছেড়ে এরবিলে ট্রাম্প প্রশাসনের বড় খেলা। 2026 সালের সেপ্টেম্বরের মধ্যে আইন আল আসাদ ঘাঁটি, বাগদাদ বিমানবন্দর ও জয়েন্ট অপারেশনস কমান্ড থেকে সেনা সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন সামরিক প্রশিক্ষকরা থেকে যাবে ইরাকে, আর আন্তর্জাতিক জোটের সেনারা এরবিল ও উত্তর ইরাকে অবস্থান করবে একই সময় পর্যন্ত। আনুষ্ঠানিকভাবে বলা হচ্ছে আইসিসি বিরোধী মিশনের পর্যালোচনার ফলেই এই পদক্ষেপ, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এটি কেবল বাহ্যিক কারণ, ভেতরে লুকিয়ে আছে আরও বড় পরিকল্পনা। গত জুনে ইসরায়েল হামলা চালায় তেহরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায়। 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধে ইরান প্রমাণ করে দেয় তার হাতে শুধু ক্ষেপণাস্ত্র নয়, অভেদ্য আকাশ প্রতিরক্ষা, ড্রোন বাহিনী আর সাইবার শক্তিও রয়েছে। তেহরান তেল আবিব ও মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত এনে বার্তা দিয়েছিল, আমরা প্রতিরক্ষামূলকই নই, প্রয়োজনে আগ্রাসীও হব। এই প্রেক্ষাপটেই নতুন করে মার্কিন সেনাদের স্থানান্তরকে দেখা হচ্ছে, কেননা ইরান ইতিমধ্যে প্রতিবেশী ইরাককে সতর্ক করেছে। ইসরায়েল বা যুক্তরাষ্ট্র যদি আবার আগ্রাসন চালায়, এবার জবাব হবে আরও ভয়ঙ্কর। প্রশ্ন, যুদ্ধ কি আরও কাছে? লন্ডন ভিত্তিক দৈনিক আশার্ক আল আওসাদ মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে দাবি করেছে, ওয়াশিংটন আসলে সেনা কমাচ্ছে না, বরং পুনর্স্থাপন করছে, অর্থাৎ সরাসরি সংঘাতের জন্য নতুন মোর্চা করছে। এর মানে ইরানকে ঘিরে রাখা হচ্ছে আরও কৌশলগতভাবে। কিন্তু ইরানও যে নীরব বসে নেই তা পরিষ্কার। তাদের হাতে রয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, উন্নত আকাশ প্রতিরক্ষা এবং ড্রোন বাহিনী, যেগুলো প্রতিপক্ষের প্রযুক্তিকে অচল করে দেওয়ার মতো সক্ষমতা রাখে। অর্থাৎ নতুন সংঘাত শুরু হলে এবার শুধু বাগদাদ নয়, এরবিল থেকে শুরু করে মার্কিন ঘাঁটিগুলো ঝুঁকির মুখে পড়তে পারে। এদিকে মার্কিন সেনারা এরবিলে ঘাঁটি গড়ছে, অন্যদিকে ইরান ঘোষণা করছে, যে কোনো আকাশ, যে কোনো আক্রমণ ভেদ করার মতো শক্তি আমাদের হাতে আছে। যেন দাবার ছকে দুই পক্ষই নিজের চাল সাজাচ্ছে। এই ঘোষণার ভেতরে লুকিয়ে আছে বড় বার্তা। যুক্তরাষ্ট্র যদি মনে করে ইরানকে সহজে কোণঠাসা করা যাবে, তবে সেটি হবে সবচেয়ে বড় ভুল। কারণ জুনের যুদ্ধ ছিল কেবল এক ট্রেলার, আসল সিনেমা এখনো বাকি। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ ভূমি এখন দাঁড়িয়ে আছে এক মোড়ে, একদিকে শান্তির ক্ষীণ আশা, অন্যদিকে এক ভয়ঙ্কর যুদ্ধের ঘ্রাণ। প্রশ্ন কেবল একটাই, আগামী সংঘাতে কে প্রথম চাল দেবে? নিউ ইয়র্কের আকাশে এক অদৃশ্য দাবার বোর্ড বসানো, খেলোয়াড় দুই পক্ষ, পশ্চিমা ত্রয়ী আর তাদের সামনে দাঁড়িয়ে আছে ইরান, আর পাশে এক দৈত্যাকার মিত্র চীন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের টেবিলে এখন বাজি রাখা হয়েছে এক ঝলসানো শব্দ, স্ন্যাপব্যাক। বেইজিংয়ে দাঁড়িয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন ঘোষণা করলেন, আমরা ইরানের বিরুদ্ধে স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা মেনে নেব না, আমরা আলোচনার মাধ্যমে সমাধান চাই, হুমকি দিয়ে নয়। ইউরোপীয় ত্রয়ী ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য সতর্ক করে রেখেছে, অগাস্টের শেষের মধ্যে কূটনৈতিক সমাধান না হলে তারা নিষেধাজ্ঞা ফিরিয়ে আনবে। তাদের ভাষায় এটাই ইরানকে টেবিলে বসানোর শেষ হাতিয়ার। কিন্তু চীনের চোখে এটা আলোচনার সেতু ভেঙে ফেলার বিস্ফোরক। লিনের কণ্ঠে ছিল কঠিন দৃঢ়তা, নিষেধাজ্ঞা আস্থা বাড়াবে না, বরং আলোচনা ধ্বংস করবে। জাতিসংঘ যা করবে তা যেন নতুন চুক্তি সহজ করে, ভেঙে না দেয়। তার প্রতিশ্রুতি স্পষ্ট, চীন শান্তিরক্ষায় গঠনমূলক ভূমিকা নেবে এবং ইরানের পারমাণবিক প্রশ্ন ফের আলোচনার পথে আনতে লড়বে। এদিকে তেহরানেও এক অন্য দৃশ্য। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সরাসরি বললেন, আমরা চীন ও রাশিয়ার সঙ্গে একসাথে কাজ করছি এই ষড়যন্ত্র থামাতে। যদি থামানো না যায়, আমাদের প্রতিক্রিয়ার জন্য সরঞ্জাম প্রস্তুত। তার চোখে চ্যালেঞ্জের আগুন, যে আগুন 2015 সালের পারমাণবিক চুক্তি JCPOA এর মূল চেতনার কথা মনে করিয়ে দেয়। সেই চুক্তিতে লুকিয়ে আছে স্ন্যাপব্যাক ধারা, যা কার্যকর হলে এক নিমিষে ফিরিয়ে আনা যাবে আগের সব নিষেধাজ্ঞা। পশ্চিমা শক্তি এখন সেই ধারাকেই অস্ত্র বানাতে চাইছে। কিন্তু ইরান বলছে, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি আর বৈধ অংশগ্রহণকারী নয়, চীন ও রাশিয়াও এই দাবি সমর্থন করছে, কারণ তারাও জানে, যদি আজ ইরান নত হয়, কাল তাদের উপরই নামতে পারে একই ছুরি। জাতিসংঘের বৈঠকের ঘরে এই দ্বন্দ্ব যেন ধীর গতির এক থ্রিলার। এক পাশে পশ্চিমের চাপ, অন্য পাশে ইরান চীনের ঐক্য। রাশিয়া প্রস্তুত, ভেটো হাতে তাদের অবস্থান অটল। লিন স্পষ্ট করে দিলেন, বেইজিং শুধু দর্শক নয়, খেলোয়াড়ও।
তাদের লক্ষ্য পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ করা, কিন্তু তার নামে কোনো দেশের সার্বভৌমত্বে আঘাত নয়। আর ইরানের জন্য এই সমর্থন কেবল কূটনৈতিক ঢাল নয়, এটি এক প্রমাণ যে বিশ্ব এখন আর একমেরু নয়। দাবার বোর্ডে চাল গোনা শুরু হয়েছে। অগস্টের শেষ সীমা যত কাছে আসছে তত বাড়ছে চাপ। পশ্চিমা ট্রেই মনে করছে তারা শেষ জেত দেবে, কিন্তু ইরান ও চীনের চোখে এখনো পুরো খেলা বাকি। আর শেষ চাল, সেটা হয়তো ভেটোতেই আটকে যাবে বেইজিং আর মস্কোর হাতে। জাতিসংঘের করিডোরে হাঁটছে এক প্রশ্ন, এ লড়াই কি নিষেধাজ্ঞার নাকি ভবিষ্যতের বিশ্ব ভারসাম্যের? ইরান ও চীন যেন একসাথে উত্তর দিচ্ছে, আমরা পিছাবো না। বেনগুরিয়ন বিমানবন্দরে ইয়েমেনি হামলা, গাজার প্রতিশোধের আগুনে কি কাঁপছে ইসরায়েল? আকাশ ছিল শান্ত, কিন্তু সেই শান্তি ভেঙে দিল এক বজ্রনাদ। ইয়েমেনের দিক থেকে ছুটে এলো প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। লক্ষ্য সরাসরি তেল আবিবের হৃৎপিণ্ড বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর। এক মুহূর্তে আকাশে আগুনের ফুলকি আর মাটিতে তীব্র বিস্ফোরণ। মিলিয়ন ইহুদিবাদী আতঙ্কে আশ্রয় কেন্দ্রে ছুটে গেল, বিমানবন্দরের কার্যক্রম স্থগিত, আকাশসীমা নিস্তব্ধ। ইয়েমেনি সশস্ত্র বাহিনী YAF এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গর্ব করে জানালেন, অভিযান সফল। এটি ফিলিস্তিনি জনগণের প্রতি আমাদের অটল সমর্থন এবং ইসরায়েলি গণহত্যা ও অবরোধের সরাসরি জবাব। সেই কণ্ঠে ছিল হুঙ্কার, এটা শেষ নয় বরং শুরু মাত্র। গাজার প্রতিটি কান্না যেন প্রতিধ্বনিত হচ্ছে ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের ইঞ্জিনে। YAF স্পষ্ট জানিয়ে দিয়েছে, গাজা দখল শেষ না হওয়া পর্যন্ত, অবরোধ না ওঠা পর্যন্ত এই হামলা চলবে। আমরা প্রতিরোধের পাশে আছি শেষ নিঃশ্বাস পর্যন্ত, ঘোষণা এসেছে আনসারুল্লাহ নেতৃত্ব থেকে। এই আক্রমণ শুধুই একক ঘটনা নয়, বরং এক বিশাল ধারাবাহিকতার অংশ। 2023 সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইয়েমেনি সশস্ত্র বাহিনী 520টির বেশি অভিযান চালিয়েছে। আকাশে প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র, ইয়াফা ড্রোন, সাগরে নৌ আক্রমণ আর ক্রুজ ক্ষেপণাস্ত্রের বৃষ্টি। শুধু 2025 সালের জুলাই মাসেই আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল হুতি ঘোষণা করেছেন এক সপ্তাহে 45টি অভিযান। অগাস্টেও চলছে এই আগুনের খেলা। হাইফা, আইলাক, নাকাব মরুভূমি, কোথাও রেহাই নেই। ইয়েমেনের যুদ্ধ এখন কেবল সামরিক নয়, অর্থনৈতিকও। লোহিত সাগরে নৌ অবরোধের 4র্থ পর্যায়ে চলছে। ইসরায়েলি বন্দর ইলাদ এখন প্রায় মৃত। 2023 সালে যেখানে 134টি জাহাজ নোঙর করত, 2025 সালের প্রথম 5 মাসে তা নেমে এসেছে মাত্র 6টিতে। জুলাইয়ে বন্দর পুরোপুরি বন্ধ। এই অর্থনৈতিক চাপ ক্ষেপণাস্ত্রের বজ্রাঘাতের সাথে মিলে তৈরি করেছে একদম বন্ধ করা অবস্থা। বেনগুরিয়ন বিমানবন্দর একাধিকবার আঘাতের শিকার হয়েছে। প্রতিবারই একই দৃশ্য, সাইরেন বাজছে, ভীত সন্ত্রস্ত মানুষ দৌড়াচ্ছে আশ্রয় কেন্দ্রে। প্রতিবারই একই দৃশ্য, সাইরেন বাজছে, ভীত সন্ত্রস্ত মানুষ দৌড়াচ্ছে আশ্রয় কেন্দ্রে, ফ্লাইট স্থগিত, আন্তর্জাতিক যাতায়াত বিঘ্নিত। 2025 সালের মে মাসে সরাসরি হামলার পর বিমান চলাচল 13% কমে গেছে। এখানে একটি বড় মোড়, ইয়েমেন একা নয়, ছায়ার আড়াল থেকে হিজবুল্লাহ একই শত্রুর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি বাড়াচ্ছে। দক্ষিণ লেবাননের সীমান্তে তাদের রকেট নিক্ষেপ প্রস্তুতি, ড্রোন অভিযান আর গোপন অপারেশন আজ ইসরায়েলের দুঃস্বপ্ন। হিজবুল্লাহ ও ইয়েমেন, এই দুই প্রতিরোধ শক্তি যেন ভিন্ন ময়দানে দাঁড়িয়েও একই সুরে গাইছে। আজ ইসরায়েলের আকাশে শুধু ক্ষেপণাস্ত্রের আতঙ্ক নয়, ছায়ার মতো ঘুরিয়ে আসছে প্রতিরোধ ফ্রন্টের মিলিত শক্তি। গাজার আর্তনাদ, বৈরুতের শপথ আর সানার বজ্র সব মিলে যেন লিখে দিচ্ছে এক নতুন সমীকরণ। আর সেই সমীকরণের শেষ লাইনটা খুব স্পষ্ট, আমরা আসছি অবরোধ ভাঙতে, আর বিজয় ছাড়া ফিরব না। ইরানের বার্তা বিশ্বকে, চাপের কাছে নয়, শক্তির পথে অটল। তেহরানের আকাশে এক কঠিন ঘোষণা ভেসে উঠল, ইরান মাথা নোয়াবে না, কেউ চাইলেই তারা তাদের পারমাণবিক পথ থামাবে না। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা AEOI প্রধান মোহাম্মদ ইসলামী এমন এক ভাষণ দিলেন যা যেন পশ্চিমা দুনিয়ার কানে বজ্রপাতের মতো বাজল। তিনি সোজা সাপটা বললেন, ইরানি জাতি বুলিংয়ের কাছে আত্মসমর্পণকারী নয়। দ্বিমুখী নীতির বিরুদ্ধে ইরানের অটল অবস্থান। ইসলামী অভিযোগ তুললেন, পশ্চিমা শক্তি ও তাদের মিত্ররা একদিকে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির কথা বলে, অন্যদিকে ইরানকে আধুনিক প্রযুক্তি থেকে দূরে রাখতে কোটি কোটি ডলার ঢালছে। তাদের এই দ্বিমুখী নীতি শুধু ইরানকে থামানোর জন্য নয়, বরং পুরো মুসলিম দুনিয়ার অগ্রযাত্রা রুদ্ধ করার জন্য।
তিনি সরাসরি বললেন, ইরানের পারমাণবিক কর্মকাণ্ডকে কলঙ্কিত করার জন্য যে ষড়যন্ত্র চলছে তা তাদের আধিপত্যবাদী চরিত্রের প্রমাণ। আর সেই চরিত্র স্পষ্টভাবে দেখা যায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে তাদের অপরাধের মধ্যেও। ইসরায়েল মার্কিন হামলার স্মৃতি। জুন মাসের ঘটনা তুলে ধরে ইসলামী জানান, ইসরায়েলি সরকার ও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছিল। এতে ধ্বংস হয়েছে স্থাপনা, নিহত হয়েছেন দেশের মেধাবী পারমাণবিক বিজ্ঞানীরা। এমন হামলা হয়েছিল মাত্র 12 দিনের মধ্যে, ঠিক তখনই যখন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA ইরান বিরোধী ভিত্তিহীন প্রস্তাব পাশ করেছিল। ইসলামের কণ্ঠে ক্ষোভ, যদি তাদের দাবি সত্য হয় তাহলে প্রমাণ দেখাতো, কিন্তু কোনো তদন্তই এসব অভিযোগ প্রমাণ করতে পারেনি। তার মতে এসব প্রস্তাব আসলে ইরানের অগ্রগতিকে থামানোর আড়াল মাত্র। দ্বৈত মানদণ্ডের কটাক্ষ। ইসলামী মনে করিয়ে দেন, ইসরায়েল পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি NPT বা IAEA এর সুরক্ষা চুক্তির সদস্যই নয়, অথচ পশ্চিমা শক্তি কখনো তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ে প্রশ্ন তোলে না, বরং ইরানের বৈজ্ঞানিক উন্নতি তাদের জন্য আতঙ্ক। তিনি জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থাকে আহ্বান জানান, ইরানি বিজ্ঞানীদের হত্যার নিন্দা জানাতে হবে, নইলে বিশ্ব বুঝে যাবে ন্যায় বিচারের নামে খেলাটা আসলে পক্ষপাতের। ইচ্ছা শক্তির যুদ্ধ, হুমকি শেষ না হওয়া পর্যন্ত প্রস্তুতি। এই অনুষ্ঠানে AEOA এর মুখপাত্র বেহরুজ কামাল বান্দি সতর্ক করলেন, আমরা কঠিন 12 দিন পেরিয়েছি। যতক্ষণ পারমাণবিক কর্মসূচি হুমকির মুখে থাকবে আমাদের সতর্ক থাকতে হবে। এ কেবল প্রযুক্তির লড়াই ছিল না, ছিল ইচ্ছা শক্তির যুদ্ধ। ইরান বুঝে গেছে, যেদিন তারা সতর্কতা হারাবে সেই দিন শত্রুরা আবার আঘাত হানবে। ইরান জানিয়ে দিল যে হুমকি শুরু হয়েছে তা শেষ না হওয়া পর্যন্ত তাদের প্রস্তুতি থামবে না। পশ্চিমা দুনিয়া যতই চাপ দিক, ইরান তাদের বৈজ্ঞানিক যাত্রা থামাবে না। এ লড়াই শুধু ইউরেনিয়ামের নয়, এ লড়াই জাতীয় মর্যাদার, স্বাধীনতার আর সেই অবিচল সংকল্পের যা ইতিহাসে ইরানকে অপরাজেয় করে তুলেছে। শত্রুরা হয়তো ভাবছে চাপ দিয়ে ইরানকে ভাঙা যাবে। বিমানবন্দরের নীরবতা ভাঙল বিকট শব্দ। তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর। হাজার হাজার ইসরায়েলের ব্যস্ততা, প্লেনের গর্জন আর জীবনের কোলাহল সেখানে নিত্যদিনের চিত্র। কিন্তু হঠাৎই সেই কোলাহল থেমে গেল। আকাশের বুকে শোনা গেল এক দানবীয় শব্দ, যা শব্দের চেয়েও দ্রুত গতিতে ছুটে আসছিল। এক মুহূর্তের মধ্যেই সতর্কতা সাইরেন বেজে উঠল। বিমানবন্দরের শান্ত পরিবেশ মুহূর্তেই পরিণত হলো আতঙ্কের প্রান্তরে। হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের দিকে পাগলের মতো ছুটে চলল। যে ক্ষেপণাস্ত্রটি এই ভয়াবহতা সৃষ্টি করেছে তার নাম প্যালেস্টাইন 2। এটি একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আর এর পেছনের কারিগর হলো ইয়েমেনি সশস্ত্র বাহিনী। যে সময় পুরো আরব বিশ্ব ফিলিস্তিনিদের ওপর চলা ইসরায়েলি হামলার মুখে নিশ্চুপ, তখন শুধুমাত্র এই ইয়েমেনিরাই ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। কিন্তু কেন তারা এত দূর থেকে ইসরায়েলে আঘাত হানছে, আর কিভাবে তাদের হাতে এলো এমন বিধ্বংসী অস্ত্র? ইরানের হাতের পুতুল নাকি ফিলিস্তিনের বন্ধু? অনেকেই মনে করেন ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইরানের হাতের পুতুল মাত্র। পশ্চিমা গণমাধ্যমের তথ্য অনুযায়ী এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র তৈরির অর্থ ও কারিগরি সহায়তা সবই এসেছে ইরান থেকে। এই ক্ষেপণাস্ত্রের নকশা ইরানের ফতে 110 মডেলের ক্ষেপণাস্ত্রের আদলে তৈরি করা হয়েছে। ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার ইয়াহিয়া সারি একটি ভিডিও বার্তায় গর্বের সঙ্গে এই হামলার কথা ঘোষণা করেছেন। তিনি বলেছেন, এই ক্ষেপণাস্ত্রের পাল্লা 2150 কিলোমিটার এবং একটি 500 কেজির ওয়ারহেড বহন করতে সক্ষম। এর সর্বোচ্চ গতিবেগ 16 মাখ পর্যন্ত হতে পারে, অর্থাৎ শব্দের গতি 16 গুণ। এই হামলার পেছনের প্রেক্ষাপটটি আরও গভীর। 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আকস্মিক হামলা চালিয়েছিল। সেই হামলায় 1200 জন ইসরায়েলি নিহত হন এবং 251 জনকে জিম্মি করা হয়। এর প্রতিশোধে ইসরায়েল গাজায় নির্বিচারে হামলা শুরু করে, যা এখনও চলছে। এই 2 বছরের বেশি সময় ধরে চলা হামলায় 60,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। যখন সমগ্র বিশ্বের নেতারা এই ভয়াবহতার নিন্দা জানালেও কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না, তখন হুথিরাই একমাত্র শক্তি যারা প্রতিনিয়ত ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়ে ইসরায়েলের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। তারা এই হামলাকে ফিলিস্তিনিদের প্রতি তাদের সংহতি এবং সমর্থন হিসেবে দেখছে। কিন্তু আসল প্রশ্ন হলো, এই সংহতি কি কেবল মানবিক, নাকি এর পেছনে রয়েছে আরও বড় রাজনৈতিক উদ্দেশ্য? মধ্যপ্রাচ্যের নতুন খেলা।
ইয়েমেনি সশস্ত্র বাহিনীর এই হামলা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলেছে। একদিকে ইসরায়েল হামাসের যুদ্ধ, অন্যদিকে ইরানের প্রক্সি যুদ্ধ। ইয়েমেনি সশস্ত্র বাহিনী সরাসরি ইরান থেকে আর্থিক ও সামরিক সহায়তা পেলেও তারা নিজেদের স্বাধীন সত্তা হিসেবে প্রমাণ করতে চাইছে। তাদের এই হামলা প্রমাণ করে যে তারা কেবল ইয়েমেনের অভ্যন্তরীণ সংকটে সীমাবদ্ধ নয়, বরং সমগ্র মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চাইছে। প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ তাদের সামরিক সক্ষমতার এক নতুন দিক উন্মোচন করেছে। এর ফলে ইসরায়েল এবং তার মিত্রদের ওপর চাপ আরও বেড়েছে। এখন দেখার বিষয়, এই নতুন রাজনৈতিক খেলায় পরবর্তী চালটি কে দেয়।